ওয়েলকাম স্টুডেন্টস, বাহিনী নির্মলা তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আমি ইকোলজির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সামিনেশনে ইকোলজি তোমরা জানো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে এবং 30 মার্কসের মধ্যে আমার যেটা সাজেশন যে ইকোলজিতে অন্তত 25 মার্কস তোমরা যদি অ্যাকোয়ার করো তাহলে কিন্তু অনেকটাই টেটে কোয়ালিফাই করার প্রবাবিলিটি বেড়ে যাবে। ওকে, এবং ইকোলজিতে বিভিন্ন বিষয় আছে। আগের দিন আমি আলোচনা করেছি কিছু ইম্পর্টেন্ট রিজিয়ন্স নিয়ে, অর্থাৎ কিছু বেসিক আইডিয়া নিয়ে, ইকোলজির কিছু বেসিক আইডিয়া নিয়ে আমি আলোচনা করেছি, যেমন ইকোলজি কাকে বলে, ইকোসিস্টেম কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে নো সিস্টেম অর্থাৎ পপুলেশন কাকে বলে, কমিউনিটি কাকে বলে, বায়োস্ফিয়ার কাকে বলে ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। বায়োম সম্বন্ধে বেসিক আইডিয়া দিয়েছি। আজকে আমি আরও একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে পলিউশনের কিছু ইম্পর্টেন্ট টার্ম। দেখো, প্রধানত যে সমস্ত বিষয়গুলো স্টুডেন্টসরা বুঝতে পারে না, আমি আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে যেগুলো থেকে জেনারেলি কোয়েশ্চেন্স আসে, যে কোনো ধরনের পরীক্ষা ইকোলজিতে যেখান থেকে কোয়েশ্চেন্স আসে, আমি প্রধানত সেই বিষয়গুলোই আলোচনা করছি, কারণ টোটাল সিলেবাস আলোচনা করতে গেলে এতটা সময় নেই। সেই কারণের জন্য ইম্পর্টেন্ট যে সমস্ত অংশগুলো আছে আমি সেগুলোই তোমাদের সাথে আলোচনা করছি। ওকে, এবং পলিউশনে কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে, এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেখান থেকে প্রধানত বিভিন্ন ধরনের এক্সামিনেশনের পরীক্ষাতে কোয়েশ্চেন্স আসে, সেগুলোই আমি আজকে আলোচনা করব। রাইট, তাহলে দেখো, এক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হলো বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট, অর্থাৎ এমন কিছু কিছু পলিউট্যান্ট আছে যেগুলো ক্ষয়িষ্ণু যে সমস্ত বর্জ্য পদার্থ, তার মানে কি এমন কিছু কিছু ওয়েস্ট প্রোডাক্ট আছে বা পলিউট্যান্ট আছে বা দূষক আছে যেগুলোকে প্রধানত বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকমের মাইক্রোবস যাদেরকে সহজেই পচিয়ে ফেলতে পারে। সিম্পলি এটাই হলো বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট, অর্থাৎ যে সমস্ত পলিউট্যান্ট বা দূষক পদার্থ পরিবেশে মেশার পরে তারপরে সেগুলো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। কেন অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়? কারণ তার উপরে বিভিন্ন মাইক্রোবস কাজ করে, যাদেরকে আমরা বিয়োজক বলবো, ডিকম্পোজার বলবো। যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, যেমন বিভিন্ন ফাঞ্জি তার উপর কাজ করে এবং তার ফলে পরিবেশের উপাদানগুলো পরিবেশেই ফিরে যায়। ওকে, এই ধরনের পদার্থগুলোকে প্রধানত ক্ষয়িষ্ণু পদার্থ বলা হয় বা ক্ষয়িষ্ণু দূষক পদার্থ বলা হয় বাংলাতে। তাহলে বায়োডিগ্রেডেবল মানে ইজিলি ডিকম্পোজড আন্ডার দ্য ন্যাচারাল প্রসেস। ওকে, অর্থাৎ সহজেই এরা প্রধানত বিয়োজিত হয়ে যায়। তাহলে ডিকম্পোজার এই শব্দটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বা বিয়োজক কারা? বিয়োজক হলো ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি, এরা প্রধানত বিয়োজক। এবং যেমন ডোমেস্টিক সিওয়েজ অর্থাৎ গৃহস্থলী যে সমস্ত বর্জ্য পদার্থ, এরা প্রধানত বায়োডিগ্রেডেবল, অটোমেটিক্যালি এরা নষ্ট হয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে পলিউশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পলিউট্যান্ট, সেটি হলো নন ডিগ্রেডেবল। ওকে, অর্থাৎ যেগুলো ক্ষয়িষ্ণু নয়, মানে পরিবেশে যখন মেশে তারা কিন্তু পরিবেশে পারজিস্ট করে যায়, তারা কখনো নষ্ট হয়ে যায় না। তাহলে নট ডিগ্রেডেড বাই দ্য ন্যাচারাল প্রসেস। যে কোনো পদার্থ পরিবেশে যখন মেশে তার উপর, যেটা বলছিলাম যে ডিকম্পোজাররা কাজ করে, এদের উপরেও কাজ করে, কিন্তু এদেরকে নষ্ট করতে পারে না। সেই জন্য এরা হলো নন ডিগ্রেডেবল, মানে এরা হলো পারসিস্টেন্ট। ওকে, অর্থাৎ এরা পরিবেশে পারসিস্ট করে যায়। যেমন কি কি এক্সাম্পল? দিস এক্সাম্পলস আর ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এক্ষেত্রে এক্সাম্পলসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবং যেগুলো পরীক্ষাতে আসে আমি সেই এক্সাম্পলসগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। নন ডিগ্রেডেবল পলিউট্যান্ট কোনগুলো হবে? ক্লোরাইড সল্ট হতে পারে, মেটালিক অক্সাইড, বিভিন্ন ধাতুর অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্যানস, অর্থাৎ আমরা যে অ্যালুমিনিয়াম যে ক্যান যেগুলো আমরা ইউজ করি, খাবার যেমন অ্যালুমিনিয়াম ফয়েল, তাহলে এগুলো হলো নন ডিগ্রেডেবল পলিউট্যান্ট। এবং লং চেন ফেনোলিক কেমিক্যাল। ওকে, এবং তার সাথে সাথে ডিডিটি বা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তাহলে এগুলো সব হলো নন ডিগ্রেডেবল পলিউট্যান্ট। তোমাকে প্রশ্ন দিতে পারে যে এদের মধ্যে কোনটি নন ডিগ্রেডেবল পলিউট্যান্ট, বেশ কয়েকটি দিয়ে দিলে এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে কোনো একটি তুলে দিয়ে দিল, তখন কিন্তু তোমাকে এটা লিখতে হবে। তাহলে এই প্রত্যেকটি পলিউট্যান্ট কিন্তু মুখস্থ করবে: ক্লোরাইড সল্ট, মেটালিক অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্যান, লং চেন ফেনোলিক কেমিক্যাল এবং ডিডিটি, দে আর দ্য নন ডিগ্রেডেবল পলিউট্যান্ট। এবার দেখো, ডিফারেন্ট টাইপস অফ পলিউট্যান্টস, অর্থাৎ এই পলিউট্যান্ট বা দূষক পদার্থকে আমরা কত বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, এগুলো প্রধানত পরীক্ষাতে আসে। তাহলে পলিউট্যান্ট আর কিছুই নয়, দিস আর দ্য বাই প্রোডাক্ট অফ দ্য হিউম্যান, অর্থাৎ মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে যে সমস্ত পদার্থ পরিবেশে মেশে তাদেরকেই আমরা দূষক পদার্থ বলবো। যেমন সলিড ওয়েস্ট, অর্থাৎ কঠিন বর্জ্য পদার্থ কোনগুলো? বিভিন্ন স্মোক এবং ডাস্ট, অর্থাৎ ধোঁয়া ধুলো, এগুলো কিন্তু কঠিন পলিউট্যান্ট। গ্যাসেস কোনগুলো? গ্যাসেস কার্বন মনোক্সাইড, হ্যালোজেন, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং সালফারের বিভিন্ন অক্সাইড। দেখো, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং সালফারের বিভিন্ন অক্সাইডগুলো প্রধানত অটোমোবাইল এক্সস্ট, অর্থাৎ আমরা যে মোটর গাড়ি চালাই, বাস, লরি ইত্যাদির ধোঁয়াতে প্রধানত এগুলো পাওয়া যায়। তাহলে কার্বন মনোক্সাইড, হ্যালোজেন, নাইট্রোজেনের অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এগুলো হলো গ্যাসাস পলিউট্যান্ট।
মেটাল মানে কিছু ধাতু, যেমন আয়রন, জিঙ্ক, লেড এবং ক্রোমিয়াম। তাহলে মেটাল, আয়রন, জিঙ্ক, লেড এবং ক্রোমিয়াম একদম মুখস্থ করে ফেলবে এগুলো। যেগুলো আমি লাল কালিতে লিখেছি সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট, যেমন ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্পজাত বিভিন্ন বর্জ্য পদার্থ কোনগুলো, বেনজিন, ইথার, অ্যাসিটিক অ্যাসিড, বেনজোপাইরিন এবং সায়ানাইড কম্পাউন্ড। ওকে, এগুলো ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কম্পাউন্ড। তার সাথে সাথে দেখো এগ্রিকালচারাল মানে যেগুলো প্রধানত চাষবাস থেকে মানে চাষের ফলে যেগুলো হয়। ওকে, কৃষিজ যে সমস্ত বর্জ্য পদার্থ, যেমন পেস্টিসাইড বিভিন্ন ইনসেক্টকে মারার জন্য আমরা যেগুলো ব্যবহার করি, বিভিন্ন কীট পতঙ্গকে মারার জন্য, ফসলকে তো বিভিন্ন কীট পতঙ্গ আক্রমণ করে, তাহলে তাদেরকে মারার জন্য যে সমস্ত কেমিক্যালস ব্যবহার করে সেই পেস্টিসাইড, এগুলো এগ্রিকালচারাল পলিউটেন্ট। অবশ্যই হার্বিসাইড, হার্বিসাইড কাকে বলে, বিভিন্ন আগাছা। হার্প মানে কি, হার্প মানে কিছু চারা গাছ, অর্থাৎ গ্রিন কিন্তু ছোট্ট গ্রিন প্ল্যান্ট যার সাইজ অনেক ছোট এবং রসালো, তাদেরকে আমরা হার্ব বলবো। তাদেরকে মারার জন্য যে সমস্ত কেমিক্যালস ব্যবহার করা হয় সেগুলোই হলো হার্বিসাইড। ফাঞ্জিসাইড মানে কি, বিভিন্ন প্ল্যান্টসকে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে, তাহলে এই ছত্রাককে মারার জন্য যে সমস্ত কেমিক্যালস ব্যবহার করা হয় সেগুলো হলো ফাঞ্জিসাইড। এবং কেমিক্যাল ফার্টিলাইজার, দেখো জমির উর্বরা শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন রকমের সার ব্যবহার করা হয়, তো তাদেরকে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার বলবো। তাহলে এগুলো প্রধানত এগ্রিকালচারাল পলিউটেন্ট। এরপরে ফটোকেমিক্যাল অর্থাৎ অটোমোবাইল, অর্থাৎ যেগুলো সরাসরি যে বাস গাড়ির যে ধোঁয়া, সেগুলো কি, দেখো ওজোন, অ্যালডিহাইড এবং নাইট্রোজেন অক্সাইড, সালফারের অক্সাইড এবং পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফটোকেমিক্যাল অর দ্য অটোমোবাইল পলিউটেন্ট তাহলে কি, ওজোন, অ্যালডিহাইড, নাইট্রোজেনের অক্সাইড, সালফারের অক্সাইড এবং পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট কিভাবে তৈরি হয় আমি পরে আসছি। তারপরে দেখো রেডিও অ্যাক্টিভ মানে বিভিন্ন তেজস্ক্রিয় দূষক পদার্থ, মানে রেডিও আইসোটোপ অফ দ্য ইউরেনিয়াম, সিজিয়াম এবং রেডিয়াম। অর্থাৎ এই সমস্ত মৌলিক পদার্থ ইউরেনিয়াম, সিজিয়াম এবং রেডিয়ামের যে তেজস্ক্রিয় যে সমস্ত আইসোটোপ আছে তারাই হলো রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট। এবং রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট দেখো অ্যাকুমুলেট ফুড চেইন ইন দ্য লো কনসেন্ট্রেশন, অর্থাৎ সামান্য পরিমাণে তাদের পরিমাণও যদি থাকে পরিবেশে, সহজেই তারা ফুড চেনের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে এরকম টাইপের কোয়েশ্চেন্স দিতে পারে যে কোন জাতীয় পলিউটেন্ট সামান্য পরিমাণে থাকলেও সেগুলো কিন্তু ফুড চেনে যুক্ত হয়ে যায়, তার এক্সাম্পলস কি, তাহলে রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট। ওকে, তাহলে এই যে বিষয়গুলো, এই যে এক্সাম্পলসগুলো আমি তোমাদেরকে বললাম, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে এই ছকটা মাথায় রাখবে। পলিউশনে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন দেওয়া হয়। তাহলে ডিফারেন্ট টাইপের পলিউটেন্টস, প্রকৃতপক্ষে তাদের এক্সাম্পলস কি, ধরা যাক বলে দিল যে কোনটি সলিড ওয়েস্ট, ওকে, স্মোক দিয়ে দিল, তখন এরকম টাইপের যদি অপশানস দেয় তখন তোমরা আশা করি সহজেই উত্তর করতে পারবে। ধরা যাক একটি কোয়েশ্চেন্স দিল যে এদের মধ্যে কোনটি এগ্রিকালচারাল পলিউটেন্ট, বেনজিন, আয়রন, জিঙ্ক এবং হার্বিসাইড, তাহলে সহজেই তুমি লিখে দেবে হার্বিসাইড। তাহলে এরকমভাবে মোটামুটি তোমাদেরকে পড়তে হবে এবং মনে রাখবে কনসেপশন কিন্তু ক্লিয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত এমসিকিউ বেসড টাইপের যে সমস্ত এক্সামিনেশন হয়। তোমরা হয়তো অনেক এমসিকিউ প্র্যাকটিস করছো, অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো যদি একবার পড়ে নাও, ধরো যাক তুমি পলিউশন পড়তে চলেছো, তাহলে পলিউশনে এরকম কিছু নোটস তোমরা তৈরি করে নাও, বা এখন যদি সময় যদি না থাকে তাহলে এরকম কিছু ইনফরমেশন কালেক্ট করে নাও, সেগুলো আগে পড়ে নাও, তারপরে পলিউশন থেকে বিভিন্ন রকমের এমসিকিউগুলো প্র্যাকটিস করবে। আমি মোটামুটিভাবে এক্ষেত্রে দিয়ে দিলাম, এরপরে তোমরা পলিউশন থেকে বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। ওকে, এরপরে দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন। দেখো এমন কিছু কিছু কেমিক্যালস আছে, ধরো যাক তুমি কোনো একটি এগ্রিকালচারাল ফিল্ডে তুমি কোনো কেমিক্যালস বা ফার্টিলাইজার তুমি ব্যবহার করেছো, সুতরাং সেই এগ্রিকালচারাল ফিল্ড থেকে সেটা এবার কি হলো, জলে চলে গেল। ওকে, অর্থাৎ বৃষ্টি হলো এবং সেই কেমিক্যালস এবার জলে চলে গেল। জলে চলে যাওয়ার পর বা পুকুরে চলে যাওয়ার পরে তারপরে সেটা পুকুরের ফুড চেনের মধ্যে প্রবেশ করলো। তাহলে প্রত্যেকটা ট্রফিক লেভেলে মানে সেটি ফুড চেনের মধ্যে যখন প্রবেশ করে, ধরা যাক জু প্ল্যাঙ্কটনে প্রবেশ করলো, ছোট্ট অর্গানিজমস, সেই জু প্ল্যাঙ্কটনে প্রবেশ করলো। জু প্ল্যাঙ্কটনকে কারা খাবে, ছোট মাছ খাবে। ছোট মাছকে কারা খাবে, বড় মাছ খাবে। এবং বড় মাছকে কারা খাবে, কোনো পাখি খেতে পারে, মানুষ খেতে পারে। তাহলে এই জাতীয় পলিউটেন্ট যখনই ফুড চেনে প্রবেশ করে, প্রত্যেকটি ট্রফিক লেভেলে তার ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়ে যায়। তাহলে কোনো কেমিক্যালস যখন কোনো ফুড চেনে প্রবেশ করে, প্রতিটা ট্রফিক লেভেলে তার ক্ষতির পরিমাণ যখন বেড়ে যাচ্ছে, ম্যাগনিফাইড হয়ে যাচ্ছে, তো তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। তাহলে কোন জাতীয় পদার্থের এরকম জৈব বিবর্ধন ঘটে, এই এক্সাম্পলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিডিটি, এলড্রিন,
ক্লোরডেন এবং লিনডেন। তাহলে কোন পদার্থের বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন ঘটে? আবার বলছি, ডিডিটি, এলড্রিন, ক্লোরডেন এবং লিনড্রেন। ওকে, এরপরে যে টার্ম থাকবে সেটি হলো বায়ো অ্যাকুমুলেশন। দেখো, প্রধানত কোনো জীবের দেহে যখন কোনো পদার্থ প্রবেশ করে তখন জীবের মধ্যে মেটাবলিক প্রসেস চলে, অর্থাৎ বিভিন্ন বিপাক প্রক্রিয়ার ফলে সেই পদার্থটি প্রসেসড হয়। কিন্তু এমন কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো যখন কোনো জীবের দেহের মধ্যে প্রবেশ করে, জীবের মেটাবলিক প্রসেস তাকে কখনো নষ্ট করতে দেয়, মানে করতে পারে না, বা তাকে মডিফাই করতে পারে না। তাহলে সেই সমস্ত পদার্থগুলো সেই জীবের দেহের মধ্যে থেকে যায়, ইনট্যাক্ট থেকে যায়, তার কোনো রকম পরিবর্তন হয় না, এবং তার ফলে সেই জীবের মধ্যে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়। তো একেই আমরা বলবো বায়ো অ্যাকুমুলেশন। তাহলে বায়ো ম্যাগনিফিকেশন মানে কি? প্রত্যেকটা ট্রফিক লেভেলে ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। আর বায়ো অ্যাকুমুলেশন মানে কি? মেটাবলিক প্রসেস যখন কোনো কেমিক্যালকে যখন নষ্ট করতে পারছে না, তখন জীবের মধ্যে কোনো একটি পার্টিকুলার অর্গানিজমসে সেটা অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, জমা হচ্ছে, সঞ্চিত হচ্ছে, এবং তার ফলে সেই জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো একেই আমরা বলবো বায়ো অ্যাকুমুলেশন। দেখো, ডু নট আন্ডারগো এনি চেঞ্জ বাই দ্য মেটাবলিজম হোয়েন এন্টার্স ইনটু দ্য ফুড চেন। ফুড চেনের মধ্যে যখন এরা যখন প্রবেশ করে তখন কোনো বিপাক প্রক্রিয়ায় এরা জেনারেলি পরিবর্তিত হয় না। যেমন মার্কারি বা পারদের ফলে, পারদ অ্যাকুমুলেশনের ফলে যে রোগ হয় সেটি হলো মিনামাটা ডিজিজ। লেড অ্যাকুমুলেশনের ফলে যে রোগ হয় সেটি হলো লেড ডিসলেক্সিয়া, এবং ক্যাডমিয়াম অ্যাকুমুলেশনের ফলে যে রোগ হয় সেটি হলো ইটাই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে তিনটি রোগের কথা বললাম, মিনামাটা ডিজিজ, ডিসলেক্সিয়া এবং তার সাথে সাথে ইটাই, এই তিনটি রোগ কোন জাতীয় পদার্থের অ্যাকুমুলেশনের ফলে তৈরি হয়, খুব ভালো করে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এরপরে আমরা দেখব যে প্রাইমারি এবং সেকেন্ডারি পলিউট্যান্ট। প্রাইমারি মানে কি? প্রাথমিক দূষক। আর সেকেন্ডারি মানে কি? সেকেন্ডারি মানে গৌণ দূষক। যে সমস্ত দূষক পদার্থ সরাসরি পৃথিবীতে মিশছে বা সরাসরি আমাদের অ্যাটমসফিয়ারে আসছে, বা আমরা বলতে পারি যে সরাসরি এনভায়রনমেন্টে আসছে, সেটা অ্যাটমসফিয়ার হতে পারে, সেটা ল্যান্ড হতে পারে, সেটা ওয়াটার হতে পারে। তাহলে যখন সরাসরি ডিরেক্টলি তখন যারা মিশছে তখন তাদেরকে আমরা বলবো প্রাইমারি পলিউট্যান্ট। তাহলে পারসিস্ট ইন দ্য ফর্ম ইন হুইচ দে আর অ্যাডেড ইন দ্য এনভায়রনমেন্ট, এবং তারপরে পরিবেশে যুক্ত হওয়ার পরে তাদের আর কোনো রকম পরিবর্তন হয় না, তো তাদেরকেই আমরা বলবো প্রাথমিক দূষক। যেমন প্লাস্টিক, তোমরা প্রত্যেকেই জানো যে প্লাস্টিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্লাস্টিক যখন পরিবেশে যখন মেশে তখন তার কোনো চেঞ্জেস হয় না, তাহলে প্লাস্টিক হলো প্রাইমারি পলিউট্যান্ট। সেকেন্ডারি পলিউট্যান্ট কাকে বলে? বিভিন্ন প্রাইমারি পলিউট্যান্ট যখন নিজেদের মধ্যে রিয়াকশন করে এবং তার ফলে এমন কিছু কেমিক্যালস তৈরি করে যে সমস্ত কেমিক্যালসগুলো ওই প্রত্যেকটি প্রাইমারি পলিউট্যান্টের থেকেও বেশি ক্ষতিকর হয়ে যায়। তো এই ঘটনাকে আমরা বলবো সাইনার্গিজম, এবং সাইনার্গিজমের ফলে অ্যাকচুয়ালি এই সাইনার্গিজম এই কারণের জন্যই তৈরি হয় কারণ সেকেন্ডারি পলিউট্যান্ট সেক্ষেত্রে তৈরি হয়। তাহলে প্রাইমারি পলিউট্যান্ট পরস্পরের সঙ্গে রিয়াকশন করে এবং তার ফলে যে দূষক পদার্থ উৎপন্ন করে তার নামই হলো সেকেন্ডারি পলিউট্যান্ট। এবং সেকেন্ডারি পলিউট্যান্টের ক্ষতির পরিমাণ বা গৌণ দূষকের ক্ষতির পরিমাণ প্রাথমিক দূষকের থেকে অনেক অনেক বেশি হয়, এবং এই ঘটনাকে পলিউশনের পরিভাষায় বা দূষণের পরিভাষায় বলা হয় সাইনার্গিজম। এই শব্দটা মাথায় রাখবে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, formed by the interaction with the primary pollutant, সেকেন্ডারি পলিউট্যান্ট কিভাবে তৈরি হবে? প্রাইমারি পলিউট্যান্ট যখন নিজেদের মধ্যে ইন্টারাক্ট করবে তখনই সেকেন্ডারি পলিউট্যান্ট তৈরি হবে। যেমন এক্সাম্পল হলো পিরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে পিরক্সি অ্যাসিটাইল নাইট্রেট কিভাবে তৈরি হয়? দেখো, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং হাইড্রোকার্বন, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড প্রাইমারি পলিউট্যান্ট, হাইড্রোকার্বন প্রাইমারি পলিউট্যান্ট। এরা পরস্পরের সঙ্গে রিয়াকশন করছে কার উপস্থিতিতে? আলট্রাভায়োলেট রশ্মি এবং সানলাইট। তাহলে এদের উপস্থিতিতে রিয়াকশন করে যে সেকেন্ডারি পলিউট্যান্ট তৈরি করে সেটাই হলো পিরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এবং পিরক্সি অ্যাসিটাইল নাইট্রেটের ক্ষতির পরিমাণ ইন্ডিভিজুয়ালি নাইট্রোজেনের অক্সাইড এবং হাইড্রোকার্বনের থেকেও কিন্তু অনেক বেশি হয়। ওকে, তাহলে পিরক্সি অ্যাসিটাইল নাইট্রেট কিভাবে তৈরি হয় এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, আরো একটি টার্ম আমরা দেখবো, সেটা হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, বা একে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ডও বলা হয়। ডিম্যান্ড মানে কি? ডিম্যান্ড মানে কোনো কিছুর চাহিদা তৈরি হওয়া, অর্থাৎ কোনো বস্তু যদি কম হয় তবেই না তার চাহিদা তৈরি হবে। এবং জলের মধ্যে তোমরা জানো যে জলের মধ্যে বিভিন্ন জীব থাকে, যেমন মাছ প্লাস তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জীব থাকে, কিন্তু সেই সমস্ত জীবকে বেঁচে থাকার জন্য অবশ্যই অক্সিজেন প্রয়োজন হয়, কারণ অক্সিজেনের উপস্থিতিতে প্রধানত তারা রেসপিরেশন করে, সেলুলার রেসপিরেশন করে বা কোষীয় শ্বসন করতে পারে, এবং তার ফলে এটিপি তৈরি হয়, তাদের এনার্জি তৈরি হয়। তো যাই হোক, জলজ প্রত্যেকটা জীবকে বাঁচার জন্য অক্সিজেন লাগে, কিন্তু যদি কোনোভাবে সেই অক্সিজেনের পরিমাণ কমে যায়
তাহলে কি হবে, সেই জীবের মধ্যে একটি অক্সিজেনের চাহিদা তৈরি হবে। তাহলে জলে যখন অক্সিজেনের লেভেল যখন কমে যাচ্ছে তখন জলজ জীবের মধ্যে অক্সিজেনের একটা চাহিদা তৈরি হয় এবং একেই বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। ওকে, এবং প্রধানত কোনো জল বা কোনো ওয়াটার বডি সেটা পলিউটেড নাকি পলিউটেড নয় সেটা এই বিওডি দিয়ে নির্ণয় করা হয়। বিওডি যদি বেশি হয় মানে ডিম্যান্ড যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে পলিউটেড সেটা ওয়াটার, রাইট। এবং বিওডি যদি কম হয় মানে ডিম্যান্ড যদি কম হয়, প্রত্যেকটা জীব অ্যাভেলেবেল অ্যামাউন্ট অফ অক্সিজেন পেয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে অক্সিজেন ডিম্যান্ড কম হচ্ছে, তাহলে কিন্তু সেটা অতটা বেশি পলিউটেড ওয়াটার নয়। একটু আমরা ডেফিনেশনস দেখে নিই। দেখো, অ্যামাউন্ট অফ দ্য ডিজলভ অক্সিজেন নিডেড বাই দ্য ব্যাকটেরিয়া, তাহলে সেই পরিমাণ অক্সিজেন যেটা ব্যাকটেরিয়া ইউজ করবে টু ডিকম্পোজ দ্য অর্গানিক ম্যাটার ইন দ্য ওয়াটার, জলের মধ্যে যে জৈব পদার্থ আছে সেগুলোকে পুরোপুরিভাবে নষ্ট করে দিতে ব্যাকটেরিয়া যে পরিমাণ অক্সিজেন ইউটিলাইজ করে নেয় তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। এবং যেহেতু যত বেশি জৈব পদার্থ জমবে তত ব্যাকটেরিয়া অক্সিজেনকে তত গ্রহণ করে নেবে, জলজ ডিজলভ অক্সিজেনকে, দ্রবীভূত অক্সিজেনকে, এবং তার ফলে অন্যান্য জীবের মধ্যে একটা অক্সিজেনের চাহিদা তৈরি হবে। ওকে, তাহলে দেখো বিওডি যত বাড়বে পলিউশন কিন্তু তত বাড়বে। এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আরও কিছু শব্দ আমরা দেখে নিই, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পলিউশন থেকে আমি মোটামুটিভাবে এই যে বিষয়গুলো তোমাদেরকে বলছি, এর সাথে সাথে তোমরা যদি গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং পড়ে নাও তাহলে পলিউশন আমার মনে হয় অন্তত 90% তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো ইউট্রফিকেশন। সিম্পলি ইউট্রফিকেশন মানে কি, কোনো পুকুর নষ্ট হয়ে যায়, কোনো পুকুরের সেনেসেন্স, কোনো পুকুরের বয়স বেড়ে যাচ্ছে, তো একেই আমরা বলবো ইউট্রফিকেশন। বিষয়টা কীরকম দেখো, ফসফরাস অ্যান্ড দ্য নাইট্রেট, তাহলে এই দুটো মৌলের কথা ভালো করে মাথায় রাখবে, ফসফরাস এবং নাইট্রেট ইন বাথরুম ওয়াটার অ্যান্ড দ্য ফার্টিলাইজার। অর্থাৎ আমরা যে বাথরুমের যে ওয়াটার সেই ক্ষেত্রে কি থাকে, বিভিন্ন ডিটারজেন্ট আমরা ইউজ করি, এই ডিটারজেন্টের মধ্যে ফসফরাস এবং নাইট্রেট থাকে, এবং তার সাথে সাথে কি হয়, কোনো ফার্টিলাইজার বা কোনো সারের মধ্যে ফসফরাস এবং নাইট্রেট থাকে, এগুলো যখন কোনো জলেতে যখন মেশে তখন তারা প্রধানত অ্যাক্টস অ্যাজ দ্য নিউট্রিয়েন্টস টু দ্য অ্যালগি। তাহলে ফসফেট এবং নাইট্রেট বা ফসফরাস এবং নাইট্রেট এরা প্রধানত কোনো শৈবালের পুষ্টি পদার্থ হিসেবে কাজ করে। তাহলে শৈবাল যদি তার পুষ্টি পদার্থ পেয়ে যায় কোনো জল থেকে, নিশ্চয়ই সেই শৈবালের সংখ্যা বৃদ্ধি ঘটবে, অর্থাৎ অ্যালগাল তখন গ্রোথ হবে, শৈবালের গ্রোথ হবে, এবং একেই আমরা বলবো অ্যালগাল ব্লুম। তাহলে ইউট্রফিকেশন কি কারণের জন্য হয়, ফসফরাস এবং নাইট্রেটের পরিমাণ যদি ওয়াটার বডিতে বেড়ে যায় তবেই কিন্তু ইউট্রফিকেশন হয়। এবং যদি শৈবালের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, অ্যালগি ইউজ অক্সিজেন অ্যাট দ্য নাইট। তাহলে দেখো এই সমস্ত শৈবাল, আমাদের প্রধানত দিবারাত্র শ্বসন পদ্ধতি চলে, এই সমস্ত শৈবালের সংখ্যা বৃদ্ধি হলে অ্যাপারেন্টলি তোমাদের মনে হতে পারে তো এটা তো প্ল্যান্টস, তাহলে কি হবে, এটা যদি প্ল্যান্টস হয় তাহলে নিশ্চয়ই এরা প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করবে, কিন্তু ঘটনাটা তা নয়। প্রকৃতপক্ষে প্রত্যেকটা জীব দিবারাত্র শ্বসন করে, এবং আমরা জানি যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ জেনারেলি কখন সম্পন্ন হয়, দিনের বেলায়। তাহলে দিনের বেলায় এই সমস্ত শৈবালগুলো ফটোসিনথেসিসের ফলে হয়তো অক্সিজেন যুক্ত করছে জলে, কিন্তু রাতের বেলা এরা প্রচুর পরিমাণে জল থেকে অক্সিজেন টেনে নেয়। তাই যদি হয় তাহলে কি হবে, তাহলে অন্যান্য জীব মারা যাবে, কারণ শ্বসন দিন রাত চলে, শ্বসনের সময় অক্সিজেনের যেমন প্রয়োজন হয়, সুতরাং দিনের বেলা তো যেমন প্রয়োজন হয় রাতেও কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। যে সমস্ত গাছ যারা ফটোসিনথেসিস করছে তারা শুধু দিনের বেলায় অক্সিজেন তৈরি করছে, কিন্তু তাদের তো শ্বসনও হচ্ছে, তাহলে তারাও কিন্তু দিনের বেলায় অক্সিজেন ইউটিলাইজ করছে, তার সঙ্গে সঙ্গে রাতের বেলা অক্সিজেন ইউটিলাইজ করছে। তাহলে শৈবাল প্রচুর পরিমাণে অক্সিজেন ইউটিলাইজ করে নেয় রাতের বেলা, এবং তার ফলে সেই সময় সেই সমস্ত জীবেদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন থাকে না, এবং তার ফলে সেই ওয়াটার বডিতে, সেই জলজ পরিবেশে বিভিন্ন জীবের মৃত্যু ঘটে। অর্থাৎ এই যে ঘটনা, এটাকেই আমরা বলবো ইউট্রফিকেশন। তাহলে এক্ষেত্রে কি বিষয়টা পড়বে, ইউট্রফিকেশন কোন কারণের জন্য হয়, তাহলে ফসফেট এবং নাইট্রেট এর পরিমাণ বেড়ে গেলে ইউট্রফিকেশন হয়। কেন হবে, বাথরুম ওয়াটারে যে ডিটারজেন্ট ব্যবহার করি অথবা আমরা যে ফার্টিলাইজার ব্যবহার করি তারাই প্রধানত ইউট্রফিকেশন ঘটায়। ইউট্রফিকেশনের ফলে কি হবে, অ্যালগাল ব্লুম হবে, অর্থাৎ শৈবালের সংখ্যা বৃদ্ধি পাবে। ওকে, এরপরে যেটা আমরা দেখবো সেটা হলো ডেসিবেল। দেখো শব্দ দূষণও কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রধানত শব্দের যে তীব্রতা পরিমাপের একক সেটাকেই আমরা বলবো ডেসিবেল। অনেক সময় এমসিকিউতে কোয়েশ্চেন দেয়, তাহলে শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি পরিমাপের যে একক তাকেই আমরা বলবো ডেসিবেল। সাউন্ডকে প্রধানত আমরা ডেসিবেল দিয়ে প্রকাশ করি, এবং 1 ডেসিবেল মানে 1/10 বেল। ওকে, 1 ডেসিবেল ইজ ইকুয়াল টু 1/10 বেল। এবং তোমরা প্রত্যেকেই শুনে থাকবে যে 80 ডেসিবেল, 80 ডেসিবেলের বেশি শব্দ
সৃষ্টি হলে হবে না, ঠিক আছে, এটা একটা রেঞ্জ। তাহলে কেন এই রেঞ্জটা দেওয়া হলো? কারণ প্রোলংড এক্সপোজার অফ দ্য 80 ডেসিবেল, বারবার অনেকক্ষণ তুমি যদি 80 ডেসিবেল এর বেশি শব্দের মধ্যে তুমি যদি থাকো, তাহলে লস দ্য হিয়ারিং এবিলিটি, আমাদের শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাহলে 80 ডেসিবেল শব্দ কি করে? প্রোলংড আমরা যদি এক্সপোজ থাকি এক্ষেত্রে এই টাইপের তীব্র শব্দতে, তাহলে 80 ডেসিবেল শব্দতে যদি আমরা অনেকক্ষণ আমরা যদি থাকি, তাহলে আমাদের শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাহলে এই যে দুটো টার্ম, এগুলো ভালো করে পড়বে। ওকে, ডেসিবেল কি? সাউন্ডের ইন্টেন্সিটি পরিমাপের একক, এবং 80 ডেসিবেল কেন ইম্পর্টেন্ট। এর সাথে সাথে দেখো আরো কিছু শব্দ আমরা দেখে নেব, যেমন পার্টিকিউলেট ম্যাটার কাকে বলে? কোনো সলিড অথবা কোনো লিকুইড যার ডায়ামিটার বা যার ব্যাস প্রধানত লেস দ্যান 1 মাইক্রোমিটার, তাকেই আমরা বলবো পার্টিকিউলেট ম্যাটার। এরকমই একটি পার্টিকিউলেট ম্যাটার হলো এয়ারোজল। তাহলে এয়ারোজল কি? দেখো, এয়ারোজল হলো সলিড অর লিকুইড পার্টিকেল। তাহলে এয়ারোজল কঠিন হতে পারে অথবা তরল হতে পারে, যেটা এয়ারে যেটা ভাসমান অবস্থায় থাকে, তাকেই আমরা বলবো এয়ারোজল। এয়ারোজলের ডায়ামিটার জেনারেলি লেস দ্যান 1 মাইক্রোমিটার হবে, কারণ এয়ারোজল ইজ এ ওয়ান টাইপ অফ পার্টিকিউলেট ম্যাটার, এবং পার্টিকিউলেট ম্যাটারের ডায়ামিটার লেস দ্যান 1 মাইক্রোমিটার। তাহলে দেখো, এয়ারোজল মানে সলিড অর দ্য লিকুইড পার্টিকেল ডিসপার্সড ইন এ গ্যাস। যেমন এয়ারোজলের এক্সাম্পল কি? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, তোমরা প্রত্যেকেই জানো এটা গ্রিন হাউস গ্যাস। জেট প্লেন এবং তার সঙ্গে সঙ্গে রেফ্রিজারেটর থেকে সিএফসি বেরোয়, এবং পলিক্লোরিনেটেড বাইফিনাইল বা পিসিভি, এবং টোবাকো স্মোক। ওকে, তাহলে টোবাকো স্মোক কিন্তু এয়ারোজল হিসাবে কাজ করে। এরপরে লাস্ট দেখো, লাস্ট আমরা স্মোক প্লাস ফগ মিলে যেটা তৈরি হয় সেটাই হলো স্মগ। অর্থাৎ ধোঁয়া এবং কুয়াশা মিলে যেটা তৈরি হয় সেটাই হলো ধোঁয়াশা, এবং এই ধোঁয়াশাকে আমরা বলবো স্মগ। তাহলে স্মগের মধ্যে কি থাকবে? স্মগের মধ্যে ওয়াটার ভেপার থাকবে, ধুলো থাকবে এবং স্মোক থাকবে। ওকে, অর্থাৎ জলীয় বাষ্প, যেটাকে আমরা বলছিলাম যে কুয়াশা, তার সাথে সাথে কি থাকবে? ধোঁয়া থাকবে, যেটাকে আমরা বলছিলাম স্মোক, এবং এর সাথে সাথে বিভিন্ন ধূলিকণা মিশ্রিত থাকবে। এরা মিলেই যেটা তৈরি হয় সেটা হলো স্মগ। তো এই জায়গাতে দেখো, এই জায়গাতে যে সমস্ত পদার্থ যেগুলো প্রধানত এই স্মগের মধ্যে থাকে, ধোঁয়াশার মধ্যে থাকে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড। তাহলে স্মগ বা ধোঁয়াশার মধ্যে কোন জাতীয় যৌগ থাকবে? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড। এবং এই স্মগ বা ধোঁয়াশাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হলো ক্লাসিক্যাল স্মগ এবং আরো একটি হলো ফটোকেমিক্যাল স্মগ। তো ক্লাসিক্যাল স্মগ প্রধানত একে বলা হয় লন্ডন স্মগ। এরা প্রধানত লো টেম্পারেচারে তৈরি হয়। ওকে, অর্থাৎ যখন তাপমাত্রা কম থাকে, শীতকালে এরা তৈরি হয়, এবং এক্ষেত্রে যে কম্পাউন্ড থাকে সেটা হলো সালফার অক্সাইড। তাহলে সালফার অক্সাইড যখন স্মগ তৈরি করছে লন্ডনে, প্রধানত একে আমরা বলবো ক্লাসিক্যাল স্মগ। শীতকালে প্রধানত ক্লাসিক্যাল স্মগ দেখা যায়। আর ফটোকেমিক্যাল স্মগকে আমরা বলবো লস অ্যাঞ্জেলস স্মগ, এবং লস অ্যাঞ্জেলস স্মগ প্রধানত হাই টেম্পারেচারে গরমকালে তৈরি হয়, এবং এক্ষেত্রে নাইট্রোজেন অক্সাইড থাকে। তাহলে ক্লাসিক্যাল স্মগে কি থাকবে? সালফার অক্সাইড। আর ফটোকেমিক্যাল স্মগে কি থাকবে? নাইট্রোজেন অক্সাইড প্লাস তার সঙ্গে সঙ্গে হাইড্রোকার্বন এবং সোলার এনার্জি। ওকে, তাহলে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখে নিলাম পলিউশনে, যেগুলো প্রধানত পরীক্ষাতে আসে, এবং আশা করি তোমাদের অনেকটাই এক্ষেত্রে উপকার হবে। এরপরে আমি ওজোন হোল, তার সঙ্গে সঙ্গে অ্যাসিড রেন এবং গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদির কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি আলোচনা করব। তাহলেই দেখবে যে টোটাল পলিউশন তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে। এই ক্লাসগুলো একটু দেখে নিয়ে তারপরে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, দেখবে সহজেই তোমরা সলভ করতে পারবে। ওকে, আশা করি এরকমভাবে আমি তোমাদের অনেকটাই ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কভার করে দিতে পারবো, কারণ টোটাল সিলেবাস ধরে পড়ানোটা সম্ভব নয়। সেই কারণের জন্য একটা সাজেস্টিভ ওয়েতে আমি তোমাদেরকে এইভাবে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। এবং প্রধানত এগুলো আমার নোটস তৈরি করা নেই, যদি থাকতো আমি তোমাদেরকে হয়তো আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিতাম, কিন্তু এর স্পেসিফিক নোটস তৈরি করা নেই। আর প্রকৃতপক্ষে টোটাল সিলেবাস কিন্তু কভার করা, একদম সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ কভার করা সম্ভব নয়। আমি প্রধানত আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, দীর্ঘদিনের টিচিং এক্সপিরিয়েন্স থেকে মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের যে সমস্ত বিষয়গুলো জেনারেলি পরীক্ষাতে আসে, আমি সেগুলোই তোমাদের সাথে আলোচনা করছি, এবং তার সাথে সাথে যে সমস্ত পোর্শনগুলো স্টুডেন্টসদের একটু বুঝতে অসুবিধা হয় আমি সেগুলোই তোমাদের সাথে আলোচনা করছি। এই কয়েকটা ক্লাস তোমরা একটু দেখে নেবে, তাহলেই দেখবে যে তোমাদের ইকোলজিতে একটা কনফিডেন্স তৈরি হবে। এবং আমি সবসময় মনে করি যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স বা এমসিকিউ টাইপের এক্সামিনেশন ক্র্যাক করতে গেলে কিন্তু বেসিক আইডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বেসিক আইডিয়া তোমার যদি না থাকে তাহলে তুমি যতই এমসিকিউ প্র্যাকটিস করা, হাজার হাজার এমসিকিউ প্র্যাকটিস করলেও সেগুলো ভুলে যাবে। কিন্তু বেসিক আইডিয়া তোমার যদি থাকে তাহলে তুমি কিছু এমসিকিউ প্র্যাকটিস করলেও একবার অন্তত পড়লেও দেখবে যে সেই এমসিকিউ কিন্তু পরীক্ষার হলে ঠিক মনে পড়ে যাবে। এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় বলি, আমরা যত এমসিকিউ প্র্যাকটিস করি অ্যাপারেন্টলি আমাদের মনে হয় আমরা সব ভুলে যাচ্ছি, কিন্তু তোমার যদি সেই সাবজেক্টে যদি বেসিক কনসেপ্ট থাকে তাহলে দেখবে তুমি যদি তারপরে বেসিক কনসেপ্ট নিয়ে তুমি যদি এমসিকিউ প্র্যাকটিস করো, পরীক্ষার হলে তোমার কিন্তু মনে পড়ে যাবে। এবং এটা তোমরা যখন মক টেস্ট দেবে, মক টেস্টের সময় তোমরা এটা পরীক্ষা করে দেখবে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার, এমসিকিউ বেসড টাইপের যে এক্সাম। তো এক্ষেত্রে এরকমই হয়, বিভিন্ন স্টুডেন্টস প্রধানত তারা ভাবে যে তারা সব কিছুই ভুলে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সত্যি সত্যিই যদি এক্সামিনেশনে বসে তাহলে দেখবে যে সে যদি সত্যি সত্যিই যদি পড়ে থাকে তাহলে তার কিন্তু মনে পড়ে যাবে। ওকে, এবং সেই কারণের জন্য মক টেস্ট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা টপিক্সের ওপর মক টেস্ট দেবে, তার সঙ্গে সঙ্গে যতটুকু সময় আছে আর কি মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। এবং আমি যেরকমভাবে আমি তোমাদের বলেছিলাম যেভাবে প্রিপারেশন নিতে, মক টেস্টের একটি স্ট্র্যাটেজি আমি তোমাদের তৈরি করে দিয়েছি এবং সেরকমভাবে পড়ার চেষ্টা করা। মনে রাখবে একটি অপরচুনিটি তোমাদের এসেছে এবং এই অপরচুনিটি যে কোনো মূল্যেই হোক তোমাদেরকে কাজে লাগাতে হবে, যে কোনোভাবেই হোক এই টেট এক্সামিনেশন তোমাদেরকে কোয়ালিফাই করতেই হবে। এবং তোমাদের প্রত্যেকের এই পরীক্ষায় সাফল্য কামনা করে এখানেই শেষ করছি।